সংসার চতুর্থ পর্ব। নতুন ফ্ল্যাটে আসার পর থেকে অর্কদ্যুতি ভালোই আছেন। প্রতিদিন মেয়েকে দেখতে পাচ্ছেন। দু একদিন অন্তর অফিস ফেরত জামাইও এসে দেখা করে যায়। প্রতি বিকেলেই তিনি কমপ্লেক্সের সবুজে ঘেরা ছোট্ট পার্কটায় বেড়াতে যান। সমরেশবাবু কয়েক পাক দিয়ে এসে বসেন। কদিন ধরে মেয়ের বিয়ে নিয়ে ভদ্রলোক চিন্তিত। দুটো সম্পূর্ণ ভিন্ন পরিবার সেখানে মানিয়ে নেওয়া। বোদ্ধার মতো অর্কদ্যুতি বোঝান তাকে। দিনকাল বদলেছে পরিস্থিতিও। এখন মেয়েরা অনেক বেশি সাহসী, দৃঢ়চেতা। পায়েল যথেষ্ট বুদ্ধিমতী। এত চিন্তা কিসের আপনার? নিজের বৌমাকেও তো দেখছেন কেমন দুবারই সামলাচ্ছে, বলুন দেখি। অর্কদ্যুতির কথায় সাময়িক সান্ত্বনা পেলেও সমরেশের মনের গভীরে ভয় লেগেই থাকে। অপুর মতো তার পায়ের দৃঢ়চেতা নয়। সে মানুষ হয়েছে কেবল আদরে। কথা শোনায় সে, কিন্তু উল্টো দিক থেকে কথা ভেসে এলে কী করতে হয়, কিভাবে সামলাতে হয় তা তার জানা নেই। বিয়ে মানে শুধু দুটো মানুষ নয়, দুটো পরিবারও বটে। তাদের ভালো মন্দ, রুচি, শিক্ষা সবই সম্পূর্ণ অন্য ধারণার মানুষজনের সঙ্গে পায়েল মানাবে কি করে? মানসিক অস্থিরতায় ভুগবে না তো? সুজয়ের সঙ্গে সেদিন রাতে কথা কাটাকাটির পরের দিন সকালে ফোন করে ফ্ল্যাটের সেক্রেটারির সাথে কথা বলে বি টাওয়ারের ফ্ল্যাটটা নিয়ে নেয় অপূর্বা। তার আর অর্কদ্যুতির জমানো একটা মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট ছিল। তাতে ডাউন পেমেন্টের কাজ খানিকটা মিটেছে। বাকিটা অপূর্বা 2 মাসের মধ্যে অ্যারেঞ্জ করে নেবে বলে কথা দিয়েছে। হসপিটাল থেকে ছুটি নেওয়ার পর অপূর্বা বাবাকে সোজা ওই ফ্ল্যাটেই এনে তুলেছে। ব্যাপার স্যাপার দেখে প্রথমে খানিক আপত্তি জানালেও বাস্তব বুদ্ধি সম্পন্ন অর্কদ্যুতি শেষ পর্যন্ত মেয়ের অবস্থাটা মেনে নিয়েছেন। কয়েকদিনের মধ্যে বুঝতেও পেরেছেন এর চেয়ে ভালো কিছু আর হয় না। নিজের বাড়ি, আবেগ, কিন্তু জীবন তো সবসময় আবেগে মেনে চলে না। এই কমপ্লেক্সটাও মন্দ নয়। বাঁধানো হাঁটার জায়গা রয়েছে কমিউনিটি হলও। ভেতরেই ছোটো মতো পার্ক, বসার জায়গা। সময় অসময়ে বেঞ্চি দখল করে বসে থাকতে ভালোই লাগে। নতুন 2জন মহিলাকে কাজে রেখেছে অপূর্বা। পালা করে তারা থাকে। অপুর বুদ্ধিমত্তার জেরেই সুজয়ের সঙ্গে তার সম্পর্ক জটিল হয়নি, অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেছে। এইসব কাজে কয়েকদিন এতই ব্যস্ত ছিল অপূর্বা, শুক্রবার বাড়ি ফেরার আগে জানতেই পারেনি যে এই রোববার তাদের সবার কনিষ্ক আগরওয়ালের বাড়িতে যাওয়ার কথা। পরমা কথাটা তুলতে অবাক হয়ে সে বলে উঠেছিল, কেন হঠাৎ ওদের বাড়ি? ওরা কি আমাদের আমন্ত্রণ জানিয়েছে? কি আশ্চর্য! যে ছেলের সঙ্গে তোমার ননদের বিয়ে হতে চলেছে কিছুদিনের মধ্যে, তার বাড়ি কেন যাব জিজ্ঞেস করছো? দেখতে হবে না, বুঝতে হবে না সব কিছু? বিয়ে তো আর সহজ জিনিস নয়, সারা জীবনের ব্যাপার। একটু আগে কি বলছিলে, ভেবে বলেছ? নাকি অফিস আর বাবার সেবা করতে করতে তোমার যে আরেকটা গোটা আস্ত শ্বশুরবাড়ি রয়েছে সে কথাটা বেমালুম ভুলে গেছো? কিন্তু দীর্ঘশ্বাস ফেলল অপু। কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু এই রমণীকুল যদি পরস্পরের সঙ্গে মানিয়ে চলতেন তাহলে হয়তো কোনোদিনই মাতৃতান্ত্রিক সভ্যতার অবসান ঘটত না। অবাক করা বিষয় হলো, ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য মেয়েরাই আরেকটা মেয়েকে আঘাত করে, তাকে ভালোভাবে বাঁচতে দেয় না, ভালো থাকতে দেয় না। রঙিন স্বপ্ন চোখে নিয়ে তো নতুন সংসার করতে আসে একটা মেয়ে, কিন্তু চোখের জলে সে মোহভঞ্জন যখন মুছে যায় তখন কি হয় তার? মন খারাপের মেঘ পুরো আকাশ ছেয়ে ফেলে। পরমা, হচ্ছেটা কি? মৃদুস্বরে বলে ওঠেন সমরেশ। মেয়েটার ওপর দিয়ে সদ্য অনেক ধকল গেছে, ওভাবে ওর সঙ্গে কথা বলো না। আগে জানতে না পারলেও এখন তো জেনেছে ব্যাপারটা। আমরা সবাই রবিবার ওদের বাড়ি যাচ্ছি। কনিষ্কের বাবা করণবীর আগরওয়াল নিজে আমায় ফোন করেছিলেন।
ওরা চান আমাদের ফ্যামিলির সঙ্গে মিট করতে, পরস্পরকে চিনতে, ভালোবাসা আদান প্রদান করতে। আমি ভেবেছিলাম অর্কদ্যুতিবাবু তোমায় ব্যাপারটা বলেছেন। কমপ্লেক্সে হাঁটার সময় এই নিয়ে ওনার সাথে 2-4 বার কথা হয়েছে তো। অসুস্থ মানুষ হয়তো তোমায় বলতে ভুলে গেছেন। অবাক হয়ে অপু বলে ওঠেন, বাবাও যাবেন নাকি আপনাদের সাথে? বাবা তো আমায় কিছু বললেননি। না, বাবা সত্য হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন, ওনাকে অত ধকল নিতে হবে না, বলে ওঠে সুজয়। তাছাড়া আমাদের গাড়িতে সিট তো লিমিটেড। তুমি, আমি, মা, বাবা 4 জন, আর ড্রাইভার আঙ্কেল হলে 5 জন। আমি ড্রাইভার আঙ্কেলকে ফোন করে দিয়েছি। কেন? তুমি নিজেই তো যথেষ্ট ভালো ড্রাইভ করো। ছুটির দিন নিজেই তো ড্রাইভ করতে পারতে। মাঝে মধ্যেই অপুর মনে হয় এদের রকম সকম কিছু সে বুঝতে পারে না। এদের চিন্তা ভাবনা, যাপন তার ভাবনার চেয়ে অনেক আলাদা। অথচ এই সুজয়ের সঙ্গে অনেক দিন প্রেম করার পর সে দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নিয়েছে। ওটা স্ট্যাটাসের ব্যাপার, তুমি বুঝবে না, বলে ওঠেন পরমা। কনিষ্করা আমাদের চেয়ে অনেকটাই বড় লোক, ওখানে ওভাবে না গেলে চলে না। ড্রাইভার একটা স্ট্যাটাসের নাম, সবাই অ্যাফোর্ড করতে পারে না, বুঝেছ? এখন যাও, ডিনারটা টেবিলে সার্ভ করে দাও। একটা কথা বলবো বাবা, যদি কিছু মনে না করেন। পরমার কথা শুনেও অপু যায় না। সমরেশ ঘাড় নাড়লে সে বলতে শুরু করে, দুই পরিবারের মধ্যে কালচারগত, পোশাকগত, সর্বোপরি খাদ্যগত প্রচুর ফারাক। আমাদের পায়েল এখনো অনেক ছোট, পারবে তো মানিয়ে নিতে? এই একই প্রশ্ন তো সমরেশ পরমা মনেও পাক খাচ্ছে, কিন্তু তারা কিছু বলেন না, তাকিয়ে থাকেন অপুর দিকে। দেখাই যাক না সে কি করতে চায়। আমার দেখা যা মনে হয়েছে সেটাই বলছি। এমনটা হতেই পারে আমি ভুল, আর ভুল হলেই সবচেয়ে বেশি খুশি আমিই হব। কিন্তু কি বলতে চাইছো খোলাখুলি বলো দেখি। সানডে সাসপেন্স রেডিওতেই ভালো লাগে, বাড়িতে নয়, বলে ওঠে সুজয়। কনিষ্ক ছেলেটা যতই নিজেকে আধুনিক দেখানোর চেষ্টা করুক, আসলে কিন্তু স্বভাবে বেশ গোঁড়া। দার্জিলিং ট্যুরের সময় আমি বিষয়টা লক্ষ্য করেছি। আমাদের পায়েল পারবে তো ওই সংসারে গিয়ে মানিয়ে নিতে? ওপর থেকে যা চকচক করে তাই কিন্তু শোনা হয় না। সম্মতি দেওয়ার আগে একটু বাছাই করে যাচাই করে নেবেন বাবা। জীবনের অঙ্ক কখন বদলে যায় আমরা কিন্তু টেরও পাই না। সমরেশ কিছু একটা বলতে যাওয়ার আগেই পায়েলের তীক্ষ্ণ চিৎকারে সবার নজর ওর দিকে ঘুরে গেল। এ বাড়িতে এসে থেকে আমার পেছনে লেগেছে, এখনও কি শান্তি হয়নি তোমার? যেই বুঝেছ কনিষ্ক আমার বাবা মার পছন্দ, আমারও পছন্দ, অমনি সেখানে নিজের মতামত জানিয়ে অশান্তি বাঁধাতে তৎপর হয়ে উঠেছ, যাতে বাবা মা আমার আর কনিষ্কের সম্পর্কটা সহজে না মেনে নেয়। আমার তো মনে হয় আসল সমস্যা তুমি না নিজে কখনো ভালো থাকতে চাও, না অন্যকে ভালো থাকতে দাও। আমার জীবনে অযথা জটিলতা সৃষ্টি করো না বৌদি ভাই। নাটকীয় ভঙ্গিতে হাত জোড় করল পায়েল, দয়া করো আমায়। কি উল্টোপাল্টা বকছিস তুই? অপু তো খারাপ কিছু বলেনি। সত্যি তো, দুই পরিবারের মধ্যে সব দিক থেকে আকাশ পাতাল ব্যবধান। না ভেবে চটজলদি সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আমরাই বিপদে পড়ব। তোর বউ যা বলবে সব ঠিক, তাই না রে দাদা? বন্ধুরা বলেছিল বটে, বিয়ের পর দেখবি তোর দাদাও কেমন পাল্টে যাবে। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি ওরাই সত্যি বলেছিল। তোরা দুজন মিলে যা শুরু করেছিস। কমপ্লেক্সের ফ্ল্যাটে তো শ্বশুরকে এনে তুলেছিস, এবার রাত দিন পদসেবা কর, দেখবি বৌদি ভাই আরও খুশি হবে। পায়েল! এমন তীক্ষ্ণ চিৎকার যে অপূর্বা করতে পারে সে নিজেও এতদিন তা জানতো না। না থেমে আবারও বলল, এতক্ষণ ধরে আমায় যা বলেছ তা মেনে নিয়েছি তুমি বয়সে ছোট বলে, ভেবেচিন্তে কথা বলা তোমার অভ্যাসে নেই বলে। কিন্তু আমার বাবা সম্পর্কে আজ যদি একটা বাজে কথা বলো, তাহলে কিন্তু ভুলে যাব তোমার আমার মধ্যে সম্পর্ক কী।
থেকে নিজের গণ্ডির মধ্যে থাকার চেষ্টা করো। বেশি লম্বা পা বাড়ালে সেই পায়ের কী ব্যবস্থা করতে হয় আমারও তা জানা আছে। গোটা ড্রয়িং রুম যেন সেলুলয়েটের ফ্রেম। পরমা, সমরেশ, সুজয়, পায়েল সবাই চিত্রাপর্তিত মতো দাঁড়িয়ে রয়েছে। অপু যে এভাবে কথা বলতে পারে কারোর ধারণাই ছিল না। সবার মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল অপু, টেবিলে ডিনার সার্ভ করেছি, যে যে খাবে চলে এসো। অভ্যর্থনার জন্য গেটের বাইরে দাঁড়িয়ে ছিল কনিষ্ক। স্বয়ংক্রিয় গেট খুলতেই যে বিশালাকৃতি প্রাসাদ চোখের সামনে ভেসে উঠল, তাতে গোটা মজুমদার পরিবার স্তম্ভিত হয়ে গেল। না চাইতেও অপুর কথাগুলো মনে পড়ে গেল সমরেশের। এই বৈভবশালী পরিবারের সঙ্গে আত্মীয়তা করবে তারা? এ সম্পর্ক কি টিকবে? পায়েল কি পারবে এখানে মানিয়ে নিতে? ঝকঝকে সাদা এলসেপ সোফা, ছড়ানো ছিটানো বেশ কয়েকটা কাউচ, দেওয়াল থেকে দেওয়াল অবধি দামি কার্পেট, বাদামি কুর্তা পায়জামা সজ্জিত করণবীর আগরওয়াল আর তার স্ত্রী দেবিকা আগরওয়াল হাত জোড় করে ভেতরে ঢুকলেন। ততক্ষণে একজন বেয়ারা সুজয়দের ঘরে বসিয়েছে। সাদা সালোয়ার দুপট্টা পরিহিত এক বয়স্ক মহিলা হুইল চেয়ার ঠেলে ঘরে ঢুকে এলেন। চোখে মুখে দীপ্তি ভঙ্গি দেখে বোঝা যায় একসময় যথেষ্ট সুন্দরী ছিলেন। সুজয় বুঝল ইনি কিরণ আগরওয়াল, আরও গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালকিন। তাকিয়ে ঘরের সজ্জা দেখছিলেন সমরেশ। হঠাৎ তার মনে হলো একে ঘর না বলে হল ঘর বলাই ভালো। তার ফ্ল্যাটের গোটাটাই বোধহয় এই হল ঘরের মধ্যে ঢুকে যাবে। অবশ্য তার আরও 2-3টে প্রপার্টি রয়েছে, কিন্তু এদের ধন দৌলতের কাছে তিনি নিতান্তই চুনোপুটি। তার উপর গোটা 3 ঝাড়লণ্ঠন ঝুলছে, আলো ঠিকরে পড়ছে ঘরে। পরমার মনে হলো পায়েল ভুল বলেছিল, এরা শুধু বড় লোকই নয়, মারাত্মক রকমের বড় লোক। ঘোমটা দেওয়া 2জন দামি শাড়ি পরা মহিলা ট্রলি ঠেলে এসে বড় সেন্টার টেবিল জুড়ে নানা রকমের খাদ্য পানীয়ের সম্ভার সাজিয়ে ফেলেছে। কিরণ বলে উঠলেন, अब तुम लोग जाओ, मेहमान के सामने खड़े रहने की ज़रूरत नहीं है, घर का काम करो। বাড়ির বউয়ের কি অবস্থা, কথাটুকু বলার অধিকার পর্যন্ত নেই। এখানে পায়েল? ভাবতেই অপূর্বার মাথা ঘুরে উঠল। পায়েল যদি এ বাড়ির বউ হয়ে আসে, আগরওয়াল পরিবারের অশান্তির শেষ থাকবে না। কদিন থাকতে পারবে পায়েল, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। হাত জোড় করে বললেন করণবীর, आप लोग हमारा मेहमान আছেন। বাংলা আমি মোটামুটি বলতে পারি, কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয় না। আমার 2 ছোকরাকে তো দেখছেন একেবারে বাঙালি বনে গেছে। অবশ্য তাতে আমার আপত্তি নেই, যেখানে রুজিরুটি সেখানে বসতি। কি বুঝলেন? এই আমার বড় লড়কা কনিষ্ক, এই ছোটা आदित्य, इसे बिजनेस नहीं आता, IAS तैयारी कर रहा है ये। आदित्य उत्तर दिल ना, बाबार खोजाय सामान्य हासलो। একটা দেতো হাসি হাসলেন সমরেশ। কিছুক্ষণ এখানে কাটিয়ে তিনি যা বোঝার বুঝে নিয়েছেন। এ বাড়িতে বিয়ে হয়ে এসে পায়েল কখনোই সুখী হবে না। দিনের পর দিন তাকে বন্দি জীবন কাটাতে হবে। এক খাঁচা সোনার তৈরি, সেগুলো সোনার ঝিকিমিকি, কিন্তু লোভে পড়ে ওই সোনার শেকলে একবার বাঁধা পড়লে আর মুক্তি নেই। মুক্তির আশায় আশায় গোটা জীবন পিষতে পিষতে কেটে যাবে। দেখিয়ে ভাই সাহেব। সাদা সালোয়ার দুপট্টা পরিহিতা বৃদ্ধা মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সমরেশের দিকে। वक्त का दाबी मानना ही पड़ेगा बुझी, वरना ये घर में कोई दूसरा जाति का लड़की। पर करणवीर का लड़का मेरा बड़ा नाती, अपना बच्चा बड़ा प्यारा है, उसके लिए मानना ही पड़ा।
লড়কা লভে পড়েছে, দিল তোর লাভ, क्या करे। জানেন ভাই সাহাব, লাভ জিনিসটাই গোলমেলে। इस शहर में हमारी कब का बिजनेस, लेकिन शादी यो सब जाति बिरादरी में, लेकिन ये लड़का क्या बोले हम, कौन सुनता है हमारा। কি করবেন কি বলবেন বুঝে উঠতে পারছেন না পরমা। আক্ষেপের ভঙ্গিতে বলা বৃদ্ধা মহিলার কথাগুলো তার কাছে ধোঁয়াশার মতো লাগছিল। যদি এদের পায়েলকে এতটাই অপছন্দ, তবে তাদের ডেকে পাঠানোর কী দরকার ছিল? তারা তো আর সেধে এখানে আসেনি। পরমার অন্তরে দ্বিধাদ্বন্দ্বের কথা পলকে পড়ে ফেললেন করণবীর। ব্যবসায়িক মানুষ তিনি, লোক চড়িয়েই শহরের বুকে এত এত সম্পত্তি করেছেন। হাসি মুখে বলে উঠলেন, आप तो सोच में ही पड़ गई भाभी जी। अरे अम्मी जी ओटा बोलते चाइनी, पायल अपनी बच्ची है, कच्ची उम्र की लड़की, बोलचाल ज़्यादा, एक बार शादी हो जाए सब ठीक। अरे भाई साहब, लड़का लड़की राजी तो क्या करेगा पापा जी। हेसे उठलेन করণবীর। তা ভাই সাহেব, आप कौन सेक्टर में थे? একটা মাল্টিন্যাশনালে ডিরেক্টর পদে ছিলাম, এখন রিটায়ার করেছি, টুকটাক পরামর্শ দিয়ে থাকি। ফ্যাকাশে হেসে বললেন সমরেশ। মেয়েকে তো আপনি চেনেনই, এই আমার স্ত্রী পরমা, একমাত্র ছেলে সুজয় আর পুত্রবধূ অপূর্বা। ওরা দুজনেই মাল্টিন্যাশনালে আছে। বাহ বাহ, ছোটা ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, আচ্ছা হ্যাঁ। हमारा फैमिली किंतु अनेक बड़ो, नौकर चाकर तो अनेक। आपका लड़की अच्छा ही रहेगी, कोई दिक्कत नहीं होगी। आपका बहू काम करती है ऑफिस में? परमा घाड़ लानलेन। आमादेर अपूर्वा कोम्पानीर प्रोजेक्ट हेड। बहुत बढ़िया, आजकल तो लड़की क्या ही राज है, फाइटर प्लेन उड़ा रही है, ट्रेन चलाने लगी है, क्या ज़माना आ गया। দেবিকার দিকে তাকিয়ে অপূর্বা হাসলে। আপনি তো কিছুই বলছেন না। আমার ননদকে আপনার বড় ছেলের বউ হিসেবে পছন্দ তো? वो क्या बोलेगी। ব্যঙ্গের হাসি ফুটে উঠল করণবীরের ঠোঁটে। कुछ समझेगी तो बोलेगी ना, औरत लोग। এতক্ষণে যেন পাশে বসা স্ত্রীর অস্তিত্বের কথা মনে পড়েছে তার। গম্ভীর মুখে বলে উঠলেন, মেহমানবাজি ভুল গই তু, সবকো চায় নাস্তা দে দো। যত্রবস্ত উঠে দাঁড়ালেন দেবিকা আগরওয়াল। পরমাদের প্রত্যেকের হাতে খাবারের প্লেট তুলে দিলেন। দেবিকার দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠলেন পরমা। হঠাৎ তার প্রচণ্ড শীত করতে লাগলো। এ কাকে ভালোবাসলো পায়েল? অঢেল সম্পদের দরকার নেই তাদের। এই পরিবেশে পায়েল তো ছাড়া কোনো মেয়েই থাকতে পারবে না। এভাবে কেউ বাঁচতে পারে? अरे बहन जी, क्या सोच में पड़ गई आप? नाश्ता खाइए, नाश्ता। कनिष्क, इनको हमारा पूरा घर घुमा लाओ, ये लोग अपना बेटी दे रही है, बहुत बड़ी बात। বিশাল বড় প্রাসাদ তুল্য বাড়ি, টাইলস ধাঁধানো সুইমিং পুল, বড় বাগান সবই রয়েছে, কিন্তু তার কোনো কিছুই আর পরমাকে আকর্ষণ করতে পারছে না। বেশ বুঝে গেছেন তিনি, এ সংসারে এসে পায়েল কখনোই সুখী হতে পারবে না। করণবীর তার স্ত্রীর সঙ্গে যে আচরণ করছেন, কদিন বাদে কনিষ্ক একই আচরণ করবে। তার থেকেও খারাপ জীবন হবে পায়েলের। ছেলে মেয়ের দোহাই দিয়ে তিনি অন্তত যৌথ সংসার ছেড়ে বেরিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু পায়েল পারবে না। কনিষ্কের কাছে পরিবারের দাবি সর্বাগ্রে। সেদিন মুখে অনেক কথা বললেও পরিস্থিতি দাবি যদি তেমন হয়, সে পায়েলকেই ছাড়বে, পরিবার নয়। তাহলে ভাই সাহেব, সব তো দেখলেন, शादी में कोई प्रॉब्लम तो नहीं? पायल अपना घर का लड़की আছে, क्या मम्मी जी ठीक बोले ना? हाँ, वो बात तो ठीक है, पर हम लोगों का कुछ तौर तरीका उसको सिखाना ही पड़ेगा।
सुबह उठते हबे, घर का काम काज, बाई है हमारे पास, लेकिन बहू तो बहू ही होती है। क्या रे बेटुआ, मैंने कुछ गलत बोला? দাদির প্রশ্নের সামনে কনিষ্ক চুপচাপ ঘাড় হেলায়। সমরেশের মনে হয় এই কনিষ্ককে তিনি চেনেন না, জীবনে দেখেননি। বাড়িতে বসে কাঁদো কাঁদো মুখে পরমা বললেন, এই বাড়িতে পড়লে মেয়েটা আমার সবার চাপে পিষে যাবে, এক মুহূর্তের জন্য শান্তি পাবে না। কিন্তু পায়েল যা জেদি, ও কি আমার কথা শুনতে রাজি হবে? কিন্তু প্রাণ ধরে নিজের মেয়েকে কিভাবে এই নরকে পাঠাবো? গোটা রাস্তা চুপচাপ থাকা অপূর্বা হঠাৎ বলে ওঠে, মেয়েকে নরকে পাঠাতে হবে ভেবে মায়ের প্রাণ কেমন কেঁদে উঠেছে দেখেছেন মা? অথচ বিয়ের পর থেকে পায়েল প্রতিনিয়ত আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে। রায়বাঘিনী নন্দিনী হয়ে শান্তি কেড়ে নিয়েছে। তখন আপনার মায়ের প্রাণে কষ্ট হয়নি মা? কোথায় ছিল অমন স্নেহভরা মাতৃহৃদয়? হঠাৎই অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে আসে গাড়ির অভ্যন্তরে। অপূর্বার প্রশ্ন যেন ব্যঞ্জনার মতো ঘুরপাক খেতে থাকে পরমার চতুর্দিকে। অদৃশ্য কেউ যেন হৃদয়ের এক তীব্র আঘাত হানে, কানের ভেতর দিয়ে মগজে ঢুকে বলে চলে, কেন করলে এরকম? কেন পারলে না মা মরা মেয়েটাকে একটু আপন করে নিতে? দরজা খুলতে একটু বেশিই দেরি হলো। কেমন যেন অস্থির লাগছে পায়েলকে। অপূর্বা সহজে বুঝে নিল কনিষ্ক ফোন করেছিল তাকে। তারা যে আগরওয়াল ম্যানশন থেকে ফেরার সময় বিয়ের বিষয়ে কোনো রকম পাকা কথা দিয়ে আসেনি, সে নিয়ে দুজনের মধ্যে ঠান্ডা লড়াই চলেছে খানিক। পায়েলের চোখ মুখ চেহারা যেন তারই সাক্ষী দিচ্ছে। থমথমে মুখে পরমা ঘরে ঢুকে গেলেন। সুজয় ও সমরেশ একপাশে দাঁড়িয়ে জুতো খুলতে লাগলো। সুর একে জুতো রেখে ঘরের ভেতর যাওয়ার পালা। এই নিয়ম পরমার, তাতে ঘর বাড়ি পরিষ্কার থাকে। দরজা বন্ধ হওয়ার অপেক্ষা ছিল, বন্ধ করতে ফেটে পড়ল পায়েল, তোমরা নাকি ওদের কোনো পাকা কথা দিয়ে আসোনি? জানতে পারি কেন? একটু আগে কনিষ্ক ফোনে বলল, সমস্যাটা কোথায় হচ্ছে বুঝিয়ে বলবে? নির্ঘাত বৌদি তোমাদের বারণ করেছে, বলেছে আর একবার ভালো করে ভেবে দেখতে। কেন বোঝো না মা, বৌদি আমায় হিংসা করে, স্রেফ হিংসে। কনিষ্কদের অত বড় সাজানো গোছানো বাড়ি, অত পয়সা, সুইমিং পুল, বিদেশি গাড়ি, এইসব কখনো ছা পোষা মধ্যবিত্ত বাড়ির মেয়েদের চোখে সহ্য হয়? সহ্য করতে না পেরে তোমাদের মাথায় ভুলভাল চিন্তা ঢুকিয়েছে। আমি তখনই বলেছিলাম মা, বৌদিকে নিয়ে ওদের বাড়ি যেও না, নিঘাত কিছু না কিছু বলে বগড়া দেবে। ঠান্ডা স্বরে বলে ওঠেন পরমা, তোমার বলা শেষ হয়েছে? তাহলে আমি কিছু বলি। মায়ের এমন ঠান্ডা স্বর, তার উপর তুমি সম্বোধন, সব কিছু যেন কেমন গুলিয়ে গেল পায়েলের। এক দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে রইল সে। কি বলতে চাইছে মা? বৌদি মাকে কি বুঝিয়েছে? সব সময় অপুকে দোষ দেওয়া বন্ধ কর পায়েল। একই রকম ঠান্ডা স্বরে বলে উঠলেন পরমা, অপু আমাদের বাড়িতে এসেছে পুত্রবধূ হয়ে, পুত্রবধূ কন্যার সমান। আমি নিজে বরণ করে তাকে ঘরে তুলেছি। সংসারে আসা নতুন সদস্যকে মানিয়ে নেওয়া, তাকে সংসারের হাল হকিকত সম্পর্কে অবহিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব পালন তো করছই না, উল্টে তাকেই তুমি সবসময় দোষারোপ করে চলেছ। একজন নতুন সদস্য পরিবারে এলে তাকে ভালোবাসতে হয়, আপন করার চেষ্টা করতে হয়। সে চেষ্টা তো নেই, সবসময় তার খুঁত ধরতে ব্যস্ত তুমি। কেন জানতে পারি? অন্যদিকে অপুকে দেখো, সে কিন্তু নতুন পরিবারের সদস্যের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছে। আজ অপু প্রশ্ন না করলে বুঝতেই পারতাম না আগরওয়াল পরিবারে মহিলাদের স্থান কোথায়, পুরুষেরা তাদের কতখানি সম্মান দেয়। অবাক চোখে মায়ের দিকে তাকালো পায়েল। এই মাকে সে চিনতে পারছে না। কনিষ্কদের বাড়িতে কি এমন ঘটল? কেন এমন করছে মা? তবে কি আর মা তাকে ভালোবাসবে না? ফোন করে কনিষ্ক কত উল্টোপাল্টা কথা শোনালো তাকে। সবাই কি তাকে পর করে দেবে? কেউ বুঝবে না?
মনের ব্যথা। হঠাৎই কেঁদে ফেলল পায়েল। বৌদির জন্য তুমি আমাকে কথা শোনালে মা? পারলে শোনাতে? এভাবে অপমান করলে সবার সামনে? দেখতে হবে অপমানটা তুমি নিজেই নিজেকে করছো কিনা। এতক্ষণ মুখ খুললেন সমরেশ। ভেতরে ভেতরে তিনিও বেশ রেগে আছেন। ওই রকম অর্থোডক্স পরিবারের ছেলেকে তার মেয়ে কিভাবে ভালোবাসলো তা তিনি কিছুতেই ভেবে পাচ্ছেন না। কি বলতে চাইছো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা সবাই আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? কি করেছি আমি? কান্নার দমকে বিকৃত হয়ে গেল পায়েলের গলা। না জেনে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা কোন দেশের আইন বলতে পারো পায়েল? কিছু না জেনে শুনে তুমি অপুকে দোষী সাব্যস্ত করে দিলে। বিয়ে তোমারও ও বাড়িতে হবে না, আমি দেব না। এটাই আমার শেষ কথা, গম্ভীর মুখে বলে উঠলেন সমরেশ। বিয়ে হওয়া উচিত সমানে সমানে, সেই আর্থিক হোক বা সামাজিক কিংবা সাংস্কৃতিক। তীক্ষ্ণ স্বরে বলে উঠল পায়েল। আমি জানতে পারি কেন? কদিন আগে কনিষ্ককে তোমরা বেশ পছন্দ করেছিলে, আজ হঠাৎ দৃষ্টিভঙ্গি বদলে গেল কেন? কেন সব আর্থিক সাংস্কৃতিক বাধার কথা উঠছে? পরিস্থিতি বলে একটা কথা আছে, জানো নিশ্চয়ই। সেদিন যে কনিষ্ককে দেখেছিলাম আর আজকে যাকে দেখলুম, তাদের দুজনের মধ্যে আকাশ পাতাল ফারাক। বাড়িতে সে মাম্মি পাপার বাধ্য ছেলে, দাদির বাধ্য নাতি। ও বাড়িতে মেয়েদের না আছে কোনো সম্মান, না আছে কোনো রকম মতামত দেওয়ার ক্ষমতা। দামি দামি শাড়ি গয়না সুন্দর করে সেজে থাকায় ওদের কাজ। একটা পুতুল ছাড়া ওরা আর কিচ্ছু নয়। তোমাকে আমরা সেভাবে মানুষ করিনি। না পারবে সব কিছু মুখ বুজে মেনে নিতে, না পারবে মুখ ফুটে কিছু বলতে। এখনো বলছি পায়েল, ভালোবাসার মোহাঞ্জন ছিন্ন করে বাস্তবকে দেখো। ওই পরিবেশে কোনো দিন তুমি মানিয়ে নিতে পারবে না। কনিষ্ক আমায় ভালোবাসে বাবা, তুমি ওকে ভুল বুঝছো। আমার জন্য সব করতে পারে ও, সব। কেন আপত্তি করছো বাবা? কনিষ্ক খুব ভালো ছেলে। প্লিজ আমাদের বিয়ে দিতে রাজি হয়ে যাও, নইলে কিন্তু আমি ঘর ছাড়বো। সে তুমি ঘর ছাড়তেই পারো, কিন্তু কনিষ্ক কখনোই নিজের ঘর ছাড়বে না। কোটি কোটি টাকার সম্পত্তি, হাজারো জমি জায়গা, ব্যবসা সব দাদির নামে। বলা সহজ, ছেড়ে দেব, করা নয়। জেনে রেখো, বাড়ির জন্য কনিষ্ক তোমায় ছাড়বে, কিন্তু তোমার জন্য কখনোই নিজের বাড়ি ছাড়বে না। সব দেখে শুনে আমি এই কথা বলছি। নরম গলায় পরমা বলল, জেদ করে থাকিস না বাবু, ওদের সঙ্গে কোনো কিছুতেই আমাদের মেলে না। টাকাটাই তো শেষ কথা নয়, দিন শেষে ভালো থাকাটাও আসল। কনিষ্কের মায়ের অবস্থা তো নিজের চোখেই দেখলাম। ওই অবস্থায় তোকে কোনো দিনই দেখতে পারবো না। যতদিন যাবে সোনার শিকলের চকচকে ভাব যাবে খসে, লোহার শিকল আষ্টেপৃষ্টে চেপে ধরবে। বাঁধন কেটে তখন পালাতে চাইলেও পেরে উঠবি না। এখন যখন বন্ধনে পা বাড়াসনি, তখন ওই সোনার শিকলের মোহ ত্যাগ কর মা। দেখবি জীবন তোর জন্য আরও ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে। মা ঠিক বলেছেন পায়েল, আমাদের দুই পরিবারের মধ্যে কোনো রকম মিল নেই। আমি না হয় তোমার ভালো চাই না, কিন্তু তোমার জন্মদাতা পিতামাতা, তারা নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি চাইবে না। অকারণে জীবনে জটিলতা ডেকে এনো না পায়েল। যে গোলাপি চশমায় তুমি দুনিয়া দেখছো, অচিরেই সেই কাঁচ যাবে খসে। বাস্তবে রক্ত মাংসের মাটিতে আছড়ে পড়া কষ্ট তুমি সহ্য করতে পারবে না। জীবন এখনো কিছুই দেখোনি তুমি। জ্ঞান দিও না প্লিজ। তোমায় আমার ভালোই চেনা হয়ে গেছে। বিয়ের দিন থেকেই দাদাকে পর করেছো, এখন মা বাবাকেও আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছ। কনিষ্ক যে আমাকে ভালোবাসে সেটা তোমার সহ্য হচ্ছে না। কোন জন্মে তোমার সঙ্গে কি শত্রুতা ছিল যে এরকম করছো, বলতে পারো বৌদি? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি পায়েল, অপুকে আর একটাবারও উল্টোপাল্টা কথা বলবি না। বলে উঠল সুজয়। ও বাড়িতে বিয়ে হলে কোনো দিনই সুখী হবি না তুই, কোনো দিন সুখী হবি না। পয়সা দিয়ে আর যাই হোক সুখ কেনা যায় না, ওখানে কেবল পয়সাই আছে। সুখ কবেই ডানা মেলে উড়ে গেছে। তার মানে তোমরা কিছুতেই আমার সঙ্গে কনিষ্কের বিয়ে দেবে না?
জেদি গলায় বলে উঠল পায়েল। পরে কিন্তু আমাকে কোনো রকম দোষ দিও না। ওই ছেলে কোনো দিন তোর সঙ্গে পালাবে না, এ আমি লিখে দিতে পারি, বলে উঠলেন সুজয়। বাড়ির অমতে কোনো কাজ এ ছেলে করবে না। অপুর কেমন যেন ভয় ভয় করতে লাগলো। পায়েলের গলার সেই চেনা জেদের সুরটা টের পাচ্ছে সে। রাগের মাথায় এই মেয়ে ভুলভাল কিছু করে বসবে না তো? গভীর রাত, নিস্তব্ধ চরাচর। প্রাথমিক উত্তেজনা শেষে শান্তি বিরাজ করছে অপূর্বাদের ঘরে। একপাশে শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে সুজয়, কিন্তু অপূর্বার চোখে ঘুম নেই। তার ষষ্ঠ ইন্দ্রিয় আভাস দিচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি? কেন বারবার মনে হচ্ছে আজই পায়েল কিছু একটা কিছু মারাত্মক কাণ্ড ঘটাবে। চেষ্টা করেও শুয়ে থাকতে পারল না অপু। শব্দহীন পদক্ষেপে এগিয়ে গেল পায়েলের ঘরের দিকে। জানলাটা খোলা, নাইট ল্যাম্পের মৃদু আলোয় সমস্ত ঘর যেন রূপকথার মায়াবী ছোঁয়া। সাদা বিছানায় রাত পোশাকে উবু হয়ে পড়ে রয়েছে পায়েল। শোয়ার ভঙ্গিটা অপুর একদম ভালো লাগলো না, কিন্তু আলো আঁধারিতে ভালো করে ঠাউরও করতে পারল না কি হয়েছে ভেতরে। তার মন যেন বারবার বলছে সামনে পায়েলের খুব বিপদ। যদি কিছু না হয়ে থাকে তবে অনেকগুলো কথাই শুনতে হবে জেনেও অপু নিজেকে থামাতে পারল না। দরজায় মৃদু কড়াঘাত করে চাপা স্বরে ডেকে উঠল পায়েল পায়েল বলে, কিন্তু কেউ সাড়া দিল না। কেই বা সাড়া দেবে? পায়েল কি আর সাড়া দেওয়ার মতো অবস্থায় রয়েছে? সবার উপর অভিমান অন্য এক দেশে পাড়ি জমাবে বলে সে ততক্ষণে হাতে শিরা কেটে বসেছে। রক্তের ধারা শুষে নিচ্ছে বিছানার চাদর, সাদা থেকে হয়ে উঠছে লাল। দরজায় কড়াঘাতের সঙ্গে সঙ্গে অপুর চিৎকারের জোর বাড়ল। ঘুম থেকে উঠে এলে সুজয়, সমরেশ, কিন্তু পরমা ওষুধ খেয়ে ঘুমে অচেতন। তাই বোধহয় অপুর এত চিৎকারেও তার ঘুম ভাঙল না। চোখ কচলাতে কচলাতে পায়েলের দরজার সামনে এসে সুজয় বলল, মাঝরাতে এমন চেঁচামেচি শুরু করেছে কেন? বাড়িতে কি ডাকাত পড়ল? তার চেয়েও বেশি কিছু। ভালো চাও তো পায়েলের ঘরের দরজা ভেঙে ফেলো এক্ষুনি। পরিস্থিতি সুবিধের বোধ হচ্ছে না। ভয় পেয়ে গেল সুজয়। পায়েল খুব জেদি, ভুলভাল কিছু করে বসেনি তো? ছোট্ট অভিমানী বোন তার। জোরে জোরে কয়েকবার ডেকে প্রবল বেগে দরজা ধাক্কা দিতে লাগলো। ছিটকানিটা বোধহয় ঠিক মতো লাগানো ছিল না। মুহূর্তে ধাক্কা সহ্য করতে না পেরে দরজা দুভাগে খুলে গেল। খাটের উপর অচৈতন্য পায়েলকে পড়ে থাকতে দেখে মুহূর্তে সুজয় চারপাশটা দুলে উঠল। দু হাত দিয়ে পায়েলকে কোলে পাঁজা করে তুলে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডক্টর মৈত্রের লাইফ কেয়ারে নিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চলে এসো, সাবধানে যেও। বলতে বলতে দরজার কাছে এলো অপু। দেখলো সুজয়ের দীর্ঘ শরীরটা লিফটের ভেতর ঢুকে গেল। এত চিৎকার চেঁচেমেচিতে চিত্তে কখন যেন পরমার ঘুমও ভেঙে গেছে। রাত পোশাকের ওপর হাউসকোট চাপাতে চাপাতে ঘর থেকে বেরিয়ে এসে সমরেশের দিকে ঘুম ঘুম চোখে তাকালেন। কি হয়েছে গো? এত চেঁচামেচি কিসের? পায়েল সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। ভাগ্যিস জানলা দিয়ে দেখতে পেয়ে অপুর সন্দেহ হয়। সুজয় ওকে ডক্টর মৈত্রের নার্সিংহোমে নিয়ে গেছে। কি বললে তুমি? আমার পায়েল? কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে মুহূর্তের মধ্যে কাটা কলা গাছের মতো ধপ করে বেঁচেতে বসে পড়ল পরমা। ঘটনার পরম্পরায় হতভম্ব অপু চেঁচিয়ে উঠল, বাবা, মনে হচ্ছে মা অজ্ঞান হয়ে গেছেন। এখন কি করব? ডাইনিং টেবিল থেকে তাড়াতাড়ি কাঁচের জগটা নিয়ে আয়। চোখে মুখে কয়েকবার জলে ছিটা দিতে পরমার চোখ মেলল। করুণ সুরে বলে উঠলেন, হ্যাঁ গো, আমার মেয়েটা বাঁচবে তো? জ্ঞানও তো আমি কারোর কোনো ক্ষতি করিনি। কোনো রকমে পরমাকে শান্ত করে যখন ওরা নার্সিংহোমের পথে রওনা দেবে, ঠিক তখনই সুজয়ের ফোনটা এলো অপুর ফোনে। কাঁপা কাঁপা স্বরে সে বলে উঠল, পায়েল ঠিক আছে তো? ডক্টর মৈত্র কি বললেন? আমরা এক্ষুনি বেরোচ্ছি। অপর প্রান্তের কথা শুনে অপুর ঠোঁটে হাসি ফুটে উঠল। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল বাকি সবার। নিশ্চিন্ত স্বরে বলল,
তাহলে বলছো আর ভয়ের কিছু নেই? ডক্টর মৈত্র নিজের মুখে তোমায় এই কথা বলেছেন? এমন সময় শব্দ করে কলিং বেলটা বেজে উঠল। এত রাতে হঠাৎ এমন জোরালো শব্দে ওদের কানে যেন তালা লেগে গেল। কে এলো এত রাত্রে? আগন্তুক কি তাদের পরিচিত কেউ? আইহোল দিয়ে দরজায় বাইরে চোখ রাখতেই ঝটকা খেল অপূর্বা। বাইরে দাঁড়িয়ে রয়েছে কনিষ্ক, চোখে মুখে ভীষণ একটা উত্তেজনা, যে ভয়ঙ্কর কিছু একটা দেখার জন্য সে নিজেকে প্রস্তুত করছে। দরজা খুলতেই উদ্ভ্রান্ত ভঙ্গিতে পরমার দিকে তাকালেন কনিষ্ক। আন্টি, পায়েল কোথায়? নিজের ঘরে? আমি একবার এই মুহূর্তে পায়েলের সঙ্গে দেখা করতে চাই, ভীষণ জরুরি। নার্সিংহোমে ওর দাদা পায়েলকে নিয়ে গেছে একটু আগে। ঠান্ডা গলায় কেটে কেটে বলল অপূর্বা। কি এমন বলেছিলে ওকে যে মেয়েটা নিজের জীবন শেষ করে দিতে একবারও ভাবল না? অপুর কথাগুলো শুনে ডুকরে কেঁদে উঠলেন পরমা। তার আত্মজা আজ হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তার প্রেমিক পুরুষ তাদেরই ড্রয়িং রুমে শক্ত মুখে দাঁড়িয়ে রয়েছে। অপুর প্রশ্নগুলো যে তার মোটেও পছন্দ হচ্ছে না তা বলা বাহুল্য। আমি কিছু বলিনি, আপনি ভুল করছেন ভাবি। রাতে ওর করা অদ্ভুত একটা মেসেজ দেখে এখানে ছুটে এলাম। খুব ভয় পেয়ে গেছিলাম আমি। প্লিজ বলুন, পায়েল কিছু হয়নি তো? এখনও ভালো আছে? এখন লাইফ কেয়ার নার্সিংহোমে আছে আমার মেয়েটা, ডক্টর মৈত্রের তত্ত্বাবধানে। আর কিছু জিজ্ঞেস করার আছে তোমার? গম্ভীর কণ্ঠে বলে উঠলেন সমরেশ। তোমার সঙ্গে পায়েলের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ দেখছি না আমরা। আশা করি তুমি সেটা গতকাল আমাদের ব্যবহারেই বুঝতে পেরেছ। আমাদের মেয়েকে আমরা সামলে নেব। ভবিষ্যতে পায়েলের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ না রাখলেই খুশি হব। মুখ কালো করে বেরিয়ে গেল কনিষ্ক, পাল্টা কোনো প্রশ্ন করল না। পায়েলের কেবিনে ঢুকে চমকে গেল পরমা। সমরেশ এতবার মানা করা সত্ত্বেও পায়েলের হাত ধরে কেবিনে বসে আছে কনিষ্ক। পায়েলের চোখে মুখে এক অন্যরকম আলো জ্বালা খুশি। বেশ বুঝতে পারছেন পরমা, তার মেয়ের জীবন থেকে কনিষ্ককে বাতিল করা সহজ হবে না। হোমের মধ্যে চেঁচামেচি করা সম্ভব নয়, তাই কনিষ্ককে কড়া কথা শোনানোর ইচ্ছে থাকলেও পরমাকে তা চুপচাপ গিলে নিতে হলো। পায়েল প্রসাধনহীন ফর্সা মুখ, ফ্যাকাশে ঠোঁট, ভেতর ভেতর তাকে ব্যাকুল করে তুলছিল। মনে পড়ে যাচ্ছিল পায়েলের ছোটবেলার কথা। সে কতদিন আগে এমনই একবার ভোরে তোয়ালে জড়ানো ছোট্ট পায়েলকে নিয়ে সমরেশের সঙ্গে বাড়ি ফিরেছিলেন। আজ সেই মেয়ে কিনা এত বড় হয়ে গেছে যে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত একা একাই নিয়ে ফেলল। বাবা মার কথা একবারও ভাবল না। ডক্টর মৈত্রের পরামর্শ অনুসারে 2 দিন নার্সিংহোমে থেকে বাড়ি এসেছে পায়েল। সিনিয়র ডক্টর হিসেবে মৈত্র ওদের বরাবর সতর্ক করেছেন, এই মুহূর্তে যেন পায়েলকে কোনো রকম মানসিক চাপ না দেওয়া হয়। মানসিক চাপ পড়লে বিপদের সম্ভাবনা রয়েছে। যে কোনো সময় আবার সে এমন ঘটনা ঘটাতে পারে। এই কদিনে অপুর কাজের প্রেশার বেড়েছে অনেকটাই। গত 2 দিন যাবৎ নার্সিংহোমে ছোটাছুটি, সেই সঙ্গে বাবার দেখভাল, সবটাই একা হাতে দক্ষতার সঙ্গে সামলেছে সে। না সামলে অবশ্য উপায়ও ছিল না। মাঝে মধ্যে তার বড্ড ক্লান্ত লাগে। কাজকর্মের জন্য যতই লোক থাক, দেখভাল না করলে কোনো কাজই ঠিকমতো হয় না। একজন সুস্থ রোগী সঠিক পথ্যের যোগান দেওয়া, ওষুধপত্র ঠিকমতো পড়ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো অপুকেই চেক করতে হয়। কেন যে বলে মানুষ বয়স হলে বাচ্চা হয়ে যায়, অর্কদিদিকে দেখে সেটা হাড়ে হাড়ে টের পায়। খালি উল্টোপাল্টা বায়না, কি কষ্টে যে বাবাকে বোঝায় অপু। 2টো সংসারের মানুষজনই এখন তার উপর নির্ভরশীল। মনের দিক থেকে আগে যেটুকু শক্তিশালী ছিল পরমা, পায়েলের ঘটনা তাকে পুরো ভেঙে চুরে দিয়েছে। এখন সংসারে কোনো কিছুতেই তার মন নেই। সব মনোযোগের কেন্দ্রবিন্দু একজনই, পায়েল। পায়েলকে নিয়ে ভয়ে ভাবনায় পরমা যেন আধখানা হয়ে গেছে। হাজার চেষ্টা করেও সমরেশ কনিষ্ককে আটকাতে পারছে না। ডক্টর মৈত্র বারবার সতর্ক করেছেন পায়েলকে যেন কোনো রকম মানসিক চাপ দেওয়া না হয়।
নার্ভাস ব্রেকডাউন হলে দ্বিতীয়বারও এমন কাণ্ড ঘটাতে পারে। সেই সুযোগে কনিষ্ক রোজ ফ্ল্যাটে হানা দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা পায়েলের রুমে ঢুকে বসে থাকছে। মাঝে মধ্যে ড্রয়িং রুমে বসে সুজয়ের সাথে ম্যাচ দেখছে। দুজনের কত কথা, কত আলোচনা। কি করবেন, কিভাবে আটকাবেন, কিছুতেই কিছু ভেবে উঠতে পারছে না সমরেশ। নিজেকে এত অসহায় তার কোনো দিন লাগেনি। বাবা হওয়া যে কত কঠিন কাজ আজ যে তিনি মর্মে মর্মে তা টের পাচ্ছে। বাবার জন্য গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি, সামান্য পেঁয়াজ, রসুন কুচি দিয়ে চিকেন স্যুপ বানাতে বানাতে ভাবছিল অপু, বিয়েটা বোধহয় কোনো মতে আটকানো যাবে না। কিন্তু পায়েল কি মানিয়ে নিতে পারবে আগরওয়াল ফ্যামিলির সঙ্গে? কি হবে মেয়েটার? পায়েল যতই তাকে কষ্ট দিক, সে চায় না পায়েলের খারাপ হোক। পরিবারের কেউ একজন কষ্টে থাকলে আরেকজন ভালো থাকতে পারে না। মেয়ের মুখ দেখেই বরাবরই মনের কথা টের পেয়ে যান অর্কদ্যুতি। বোধহয় ছোট থেকে একলা হাতেই মানুষ করার ফল। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ডাইনিংয়ে চেয়ারে বসে বলে উঠলেন, তুই বোধহয় ননদকে নিয়ে খুব চিন্তায় পড়েছিস। শোন মা, জোর করে কিছু হয় না, কোনো দিন হয়নি। তোর ননদ যদি ঠিক করে থাকে ওই ছেলেকেই সে বিয়ে করবে, লাইফ পার্টনারের স্বীকৃতি দেবে, তবে হাজার চেষ্টা করেও তোরা ওকে আটকাতে পারবি না। তার চেয়ে ভালোই ভালোই মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বাকিটা না হয় ভাগ্যের হাতেই ছেড়ে দে। আমিও তো তাই দিয়েছিলাম। তুই কি খারাপ আছিস? সেদিন সমরেশ বাবুকেও আমি এই কথাই বলেছি। আমি যে কত ভালো আছি তা কেবল আমিই জানি বাবা, মনে মনে বলল অপূর্বা। কিন্তু আমার পায়ের নিচের মাটি শক্ত, তাই সহজে ভেঙে পড়িনি। কিন্তু পায়েল যে সেটা নেই। যদি কোনো সমস্যা আসে তখন যে মেয়েটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, সে দায়ভার তো আমাদেরই নিতে হবে। মুখে বলল, বাবা যদি পরে সমস্যা হয় তখন সমাধান হবে কিভাবে? আর্থিকভাবে আমাদের চেয়ে ওরা অনেক এগিয়ে। সে তো আর এক্ষুনি হচ্ছে না মা। ওসব ভেবে তুই কিন্তু ভবিষ্যৎকে আটকাতে পারবি না। যেখানে যা ঘটার তাই ঘটবে। তোর ননদের ভাগ্যে যদি সমস্যা লেখা থাকে তবে সেটা তোদের মেনে নিতে হবে, পালাতে পারবি না। বারবার বলছি, ভাগ্যে যা আছে তাই হবে, তাকে জোর করে আটকানো যায় না। ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে আসে অপু। ঘরে ঢুকেই শুনতে পায় সমরেশকে নরম গলায় বলছে পরমা, আমি বলছি সম্পর্কটা মেনে নাও। ওই ছেলে ছাড়া আর কাউকে তোমার মেয়ে বিয়ে করবে না। ভবিষ্যতে আমাদের তাই করবে। আর যদি রেগে মেগে আবার কিছু উল্টোপাল্টা করে বসে তখন বিপদ বাড়বে বই, কমবে না। তাই বলে অন্যায় আবদার মেনে নিতে হবে? পায়েলকে তুমি সমর্থন করছো পরমা? নিজের চোখে দেখোনি ওখানে মেয়েদের কোন চোখে দেখা হয়? আগরওয়াল ম্যানশনে একবার ঢুকলে আমার মেয়েটা শেষ হয়ে যাবে। ভেতরে ভেতরে প্রতিনিয়ত গুমড়ে মরবে। অপুকে ঢুকতে দেখে সমর্থনের আশায় বলে ওঠেন সমরেশ, তুমিই বলো অপুমা, ওই বাড়িতে বিয়ে দেওয়া আর আমার মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া দুটো কি এক ব্যাপার নয়? বলো, তুমিই বলো। তোমার মাকে তো কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না। হঠাৎ তীক্ষ্ণ মেয়ালি কণ্ঠস্বর শুনে চমকে উঠল সবাই। চমকে উঠে তাকিয়ে দেখল পরমা পায়েল ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। দ্রুত পায়ে মেয়ের কাছে গিয়ে বললেন, তুই আবার উঠে আসতে গেলি কেন? বলছি তো তোর বাবাকে বুঝিয়ে বলবো। এই রোববারই কনিষ্ক আমাদের বাড়িতে আসবে পাকা কথা বলতে। তুই আর পাগলামি করিস না মা, ওই বাড়িতেই তোর বিয়ে হবে, আমি কথা দিচ্ছি। হিস্টেরিয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে বলে উঠল পায়েল, তুমি চুপ করো মা। এক্ষুনি তো বাবা বৌদিকে উল্টো কথা বলছিল। বৌদি তো চাই না আমি ভালো থাকি। আমি জানি ও আমাকে একটুও সহ্য করতে পারে না। সেই জন্যই আমার ভালো দেখলে তোমাদের উল্টোপাল্টা বোঝাতে শুরু করে, আর তোমরাও তাতে সাই দাও। আজকাল দেখছি বাবাও বৌদির তালে তাল মেলাচ্ছে। এ বাড়ির কেউ আমায় ভালোবাসে না, কেউ না। সবাই তোমায় ভালোবাসে। এতক্ষণ
বাদে শান্ত স্বরে বলে উঠল অপূর্বা, তোমার যা ইচ্ছে তাই হবে। কনিষ্কের সঙ্গে বিয়ে হবে তোমার, আমি কথা দিচ্ছি। বাবাও সবটা মেনে নেবেন। তবে একটা কথা মনে রেখো পায়েল, বিয়েটা তুমি নিজের ইচ্ছায় করছো, তাই ভবিষ্যতে যদি কোনো রকম সমস্যা হয় আমাদের কিন্তু তুমি দোষারোপ করতে পারবে না। আহত দৃষ্টিতে অপুর দিকে তাকালেন সমরেশ। এ কি বলে দিল তার আদরের বৌমা। অপুকে তিনি মেয়ের মতোই ভালোবাসেন, কিন্তু মেয়েটা এভাবে তাকে। অপু কি জানে না ও বাড়িতে গেলে পায়েল একটুও ভালো থাকবে না? কনিষ্ক আমায় পাগলের মতো ভালোবাসে বৌদি, তাচ্ছিল্যের হাসি হাসে পায়েল। দেখলে না কেমন সব কিছু ছেড়ে ঘন্টার পর ঘন্টা সেখানে চুপচাপ বসে থাকে। দেখবে বিয়ের পর আমরা কেমন সুখী হই। অবশ্যই তোমার তো আবার আমার সুখ সহ্য হয় না। কোনো উত্তর দিল না অপু। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। মনে মনে বলল, গোলাপি কাঁচের চশমা ভেঙে যাবে যেদিন বাস্তবের সঙ্গে মোলাকাত হবে তোমার পায়েল, সেদিন বুঝবে দুনিয়া বড়ই কঠিন। বাড়িতে সাজো সাজো রব পড়ে গেল। পায়েলের মুখে হাসির ছটায় কক্ষে যেন বিদ্যুৎ খেলছে। কনিষ্কর মতো সুন্দর সুপুরুষ তার একান্তই তার হতে চলেছে। এত চেষ্টার পরেও বৌদি বিয়ে আটকাতে পারেনি। এ যে তার জন্য কত বড় খুশির কথা। এক চালে কনিষ্ককে নিজের করে পাওয়া হচ্ছে, আর বৌদিকেও মাত দেওয়া হচ্ছে। এত সম্পত্তি, এত বড় বাড়ি দেখে হিংসা করে ভেবেছিল তার বিয়েটা আটকাবে। এখন বুঝুক কত ধানে কত চাল। বুকে পাথর চেপে হাসি মুখে সমস্ত আয়োজন করে চলেছে পরমা। মেয়ের বিয়ে বলে কথা, পাকা দেখায় কোনরূপ ত্রুটি থাকলে চলে? যথাসময়ে কনিষ্কের পরিবারের সদস্যরা এসে পড়ল। 7-8 জন এসেছে পায়েলকে দেখে পাকা কথা বলতে। বেশ ছড়িয়ে ছিটিয়ে বসেছে সবাই ড্রয়িং রুমে। রণবীর আগরওয়ালের মুখে হালকা বিরক্তির ছাপ সমরেশের নজর এড়ালো না। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এমন সাদামাটা ঘরের মেয়ের সঙ্গে তার ছেলে যে প্রেম করেছে, যেন তিনি তা মানতেই পারছেন না। কেবল কনিষ্কের মুখের দিকে তাকিয়ে সবটা মানতে হচ্ছে। শেষ পর্যন্ত থাকতে না পেরে কথাটা বলেও ফেললেন, এ কি আর আমাদের যুগ আছে? आजकल का लड़का लोग के खातिर क्या क्या नहीं मानना पड़ता है, कब घर से भाग जाए क्या मालूम। मेरे शादी में मैं कुछ बोल पाया था? जबान बंद था पिताजी का सामने। और आज का छोकरा लोग सोचिए ज़रा। नाना कथाय ठाड़े ठोड़े করণবীর তার অকাত বুঝিয়ে দিলেন। বরযাত্রী আসবে হাজার, সুসজ্জিত লনওয়ালা বড় বড় ব্যাঙ্কোয়েট চাই। আত্মীয় স্বজনের যেন কোনো রকম অসুবিধা না হয়। নিজেদের বড় ছোট লাগছিল সুজয়ের। এই কেমন সম্পর্কে জড়ালো তার একমাত্র বোন। এর জন্য কি এত আদর দিয়ে তাকে মানুষ করেছিল তারা? পায়েলের মুখের দিকে চেয়ে সমরের সবটা মেনে নিলেও এই কথাটা করণবীরের থেকে আদায় করে নিলেন যে আগরওয়াল পরিবারে পায়েলের পড়াশোনার কোনো বাধা সৃষ্টি করবে না। কথাবার্তা মিটতেই করণবীর দেবিকাকে চোখের ইশারা করলেন। ভারী সালোয়ার, হেভি স্টোন ওয়ার্ক করা দুপাট্টায় সজ্জিত দেবিকা যন্ত্রচালিতের মতো এগিয়ে গেলেন পায়েলের দিকে। ভারী একজোড়া হীরের কঙ্গন দিয়ে আশীর্বাদ করলেন। মাথায় হাত দিয়ে কি যেন বিড়বিড় করলেন। তারপরই একই ভঙ্গিতে ফিরে এসে চুপচাপ সোফায় বসে পড়লেন। অতিথিদের জন্য কিচেনে খাবার দাবারের প্লেট সাজাচ্ছিল অপূর্বা। হঠাৎ 2 অচেনা নম্বর থেকে ফোন ঢুকলো তার মোবাইলে। রিসিভ করতে অপর প্রান্ত থেকে এক পুরুষ কণ্ঠ বলে উঠল, ভাবি আপনি আমায় চিনবেন না, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি এ বিয়ে হতে দেবেন না, কিছুতেই দেবেন না। পাল শেষ হয়ে যাবে এখানে বিয়ে হলে। আগরওয়াল ম্যানশন আসলে সোনার গারদ। পায়েলকে বোঝান ভাবি, প্লিজ পায়েলকে বোঝান। চলবে।